This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes এমডিএচ। ঈদ মোবারক, শুভেচ্ছা ভারতীয় সেনাকেও। আজ অপারেশন সিঁদুরের মাসপূর্তি 7 মে থেকে দেখুন আজ 7 জুন। ভারত মাতার জয়ধ্বনি দিয়েই সাফল্যের উদযাপন করেছে ভারতীয় সেনা। বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে ধর্ম জেনে 3 বাঙালি পর্যটক সহ 26 জন নিরীহকে নৃশংসভাবে গুলি করে খুন করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। 7 মে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাতেই পেহেলগাঁওয়ের জবাব দিয়েছিল ভারতীয় সেনা। খতম করে দেওয়া হয়েছিল শতাধিক পাক জঙ্গিকে, মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল জঙ্গি প্রশিক্ষণ শিবির। একের পর এক পাক সেনার যাবতীয় প্রতিরোধ সেদিন ভেঙে পড়েছিল ভারতের প্রত্যাঘাতের সামনে। একের পর এক পাক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। মিশন ফুলফিল করতে পাকিস্তানের 100 কিলোমিটার ভিতরে ঢুকে ভারত চালিয়েছিল এই অপারেশন। याद कीजिए, 1 महीने पहले, ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি এক্স হ্যান্ডেলে ঢোকেন বুঝতে পারবেন এই মুহূর্তে গোটা ভারত নয়, গোটা বিশ্ব জেগে আছে। গোটা বিশ্ব জেগে আছে, কারণ সবাই বোধহয় এই বদলার অপেক্ষা করছিল। শুভজিৎ, একদমই সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, আমি আর লিমা যে তথ্যগুলো দিচ্ছি, ভাওয়ালপুর জৈশ-ই মোহাম্মদের এখানে প্রধান ঘাঁটি মাসুদ আজহার দিনের পর দিন এখানে থেকেছেন। ঠিক 2 সপ্তাহের মাথায় বদলা ভারতের। সিঁদুর কারার বদলা, অপারেশন সিঁদুরে। सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। একদিকে মক ড্রিল আর সাইরেনের জন্য প্রস্তুত হচ্ছিলেন আমাদের দেশের মানুষ, পাকিস্তানও দূর থেকে দেখছিল। হয়তো একটা সংশয় মনে ছিল, ভারত কি আদৌ আক্রমণ করবে? ড্রিল আর সাইরেনের আড়ালে আড়ালে লুকিয়ে ছিল ভারতের প্রত্যাঘাতের প্ল্যান। এই মুহূর্তে আরো একটা বড় খবর, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অপারেশন সিঁদুর সম্পূর্ণ সফল। 3 সেনা প্রধানের সঙ্গে কথা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কোটপুতে এলইডি এবং জেইএম হিজবুল মুজাহিদিন এদের প্রশিক্ষণ শিবির, সেখানে অ্যাটাক করা হচ্ছে। যে 25 মিনিট 7 তারিখে যে শিহরণ পাকিস্তান দেখেছে এবং বিশ্ব দেখেছে ভারত কি করতে পারে, 25 মিনিটে কি অবস্থা হয়েছে, এবং তারপরে 3 দিনে প্রায় 9টা থেকে 11খানা এয়ারফোর্স বেস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তাদের বিভিন্ন F-16 যেটা এখনো ঢেকে রেখেছে টারপলিন দিয়ে, মানে টারপলিন দিয়ে F-16 ঢেকে রেখেছে। 24 ঘন্টা আগে গতকাল মানে শুক্রবার পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে ছড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপত্যকার মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন ওরা ভাবতেও পারেনি 100 কিলোমিটার ভিতরে ঢুকে সন্ত্রাসের প্রাসাদ
গুঁড়িয়ে দিয়ে চলে আসবে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা। ওরা মানে পাকিস্তান। आज 6 जून है, याद कीजिए 1 महीने पहले, ठीक 1 महीने पहले 6 मई की वो रात पाकिस्तान के आतंकियों पर कयामत बरसी थी। अब पाकिस्तान कभी भी ऑपरेशन सिंदूर का नाम सुनेगा तो उसे अपनी शर्मनाक शिकस्त याद आएगी। অপারেশন সিঁদুরের কি কি এফেক্ট হয়েছে সেগুলো বিস্তারিত জানাবো দেশে, দেশের ভেতরে, দেশের বাইরে, আন্তর্জাতিক মহলে, সমস্ত ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে আপনাদের একটা বিগ ব্রেকিং দেব। কি সেই বড় ব্রেকিং? বাহাওয়ালপুরে, মানে পাক অধিকৃত কাশ্মীরের বাহাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টারে তালা ঝুলল। অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জৈশের হেডকোয়ার্টার। গুগল ম্যাপে দেখানো হচ্ছে মার্কাজ সুবহান আল্লাহ ক্যাম্প পাকাপাকিভাবে এখন বন্ধ। এই মার্কাজ সুবহান আল্লাহ ক্যাম্পই হাফিজ সঈদের হেড অফিস। পাকিস্তানে জৈশের ক্যাম্পে তাহলে ঝাঁপ পড়ে গেল। চলুন গুগল ম্যাপে জৈশ ক্যাম্পের ছবিটা আপনাদের দেখাই আরো ভালো করে। মার্ক করা অংশের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, পাকাপাকিভাবে যে বন্ধ দেখতেই পাচ্ছেন। জৈশের ঝাঁপ তাহলে বন্ধ হয়ে গেল, নাকি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কোনো একটা নতুন চক্রান্ত শুরু হয়েছে? 7ই মে ঠিক এই দিনটির আগে বাওয়ালপুরের মার্কান সুবহান আল্লাহ জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার, সেখানেই চলতো জঙ্গি নাশকতামূলক কার্যকলাপের একাধিক প্ল্যানিং। ভারতের বিরুদ্ধে জঙ্গিদের কাজকর্মের একাধিক ট্রেনিং দেওয়া হতো। এখন সেটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, তালা বন্ধ। মূলত দেখা যাচ্ছে গত 7ই মে ভারতীয় সেনা এবং ভারতীয় বায়ুসেনার তরফে যে মিসাইল অ্যাটাক এবং ড্রোন অ্যাটাক করেছিল, তাতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় জৈশ-ই মোহাম্মদের এই হেডকোয়ার্টার। তারপর থেকে কাউকে আসতে বা যেতে দেখা যায়নি বলে দাবি করছেন স্থানীয়রা। তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটাই যে এই হেডকোয়ার্টারেই জৈশ-ই মোহাম্মদের লিডার হাফিজ সঈদ নানান পরিকল্পনা, এমনকি নানান ট্রেনিং দিত জঙ্গিদের। সেখানে এখন পরিত্যক্ত অবস্থা। ভারতীয় সেনা সূত্রে জানা যাচ্ছে এই জায়গা অর্থাৎ এই বাওয়ালপুর এবং এই হেডকোয়ার্টারের আশেপাশে এলাকায় ইয়ং জেনারেশন বা যুবকদের নিয়ে নিজেদের জঙ্গি টিম তৈরি করেছিল হাফিজ সঈদ। জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবার মতো জঙ্গি সংগঠনগুলো যুবকদের নানান ট্রেনিং দিত। স্বাভাবিকভাবেই সেই হেডকোয়ার্টার এখন পরিত্যক্ত। তবে এও ঠিক যে এই জঙ্গিরা কিন্তু পাকিস্তানি সেনাদের মদতে পাকিস্তানের বিভিন্ন অংশ বসে এখনও ভারতের বিরুদ্ধে নানান কাজ করছে। এইটাই এখন বড় প্রশ্ন জানেন। ভারতের ভয়ে জৈশ মানে জৈশ-ই মোহাম্মদ তাদের ক্যাম্প অন্যত্র সরিয়ে নিয়ে গেল, এটা একটা বড় প্রশ্ন। জৈশ শিবির যে নিরাপদ নয়, মানে যেখানে ছিল সেখানে যে নিরাপদ নয়, সেটা অপারেশন সিঁদুরে তারা টের পেয়ে গেছে। পাকিস্তান বুঝে গেছে, পাক সেনাও বুঝে গেছে। যারা হাফিজ সঈদদের একেবারে জামাই আদরে খাতির করে রেখে দিয়েছে এখনো, নাকি আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তানের একটা আইওয়াশ, এটা হতে পারে, এটা আইওয়াশ, ওরা সব পারে, গোটা দুনিয়াকে বোকা বানানোর চেষ্টা করছে। এই জৈশকে নিয়েই সদ্য আমেরিকার চাপ খেয়েছে পাকিস্তান, যথেষ্ট চাপ খেয়েছে। কেন? ভারতের বিরুদ্ধে নালিশ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশে গিয়েছিল পাক প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে কে ছিলেন জানেন? পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। আমেরিকা পরিষ্কার তাদের জানিয়ে দিয়েছে পাকিস্তান কোনো কথা বলার আগে যেন জৈশ-ই মোহাম্মদের মতো অসুর দল তাদেরকে নিকেশ করে। হ্যাঁ, জৈশের সঙ্গে অসুর দলের তুলনা করছে মার্কিন কংগ্রেস। ফলে বুঝতেই পারছেন কূটনৈতিক দিক থেকে এটা ভারতের একটা বড় জয়, পাকিস্তানের গালে একটা বড় থাপ্পড়, মানে আন্তর্জাতিক মহলে বলছি। এমনকি পাক বন্ধু, পাকিস্তানের বন্ধু চীন, ইরান, তারাও কিন্তু পেহেলগাঁও হামলার খোলাখুলি নিন্দে করেছে। পাকিস্তান ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছে আন্তর্জাতিক মহলে। তবে পাকিস্তান যে জলের জন্য শুকিয়ে মরছে
এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই জল বোমার এফেক্ট এখনো পর্যন্ত পাকিস্তান বুঝতে পারছে। চাতকের মতো জল চাই করছে পাকিস্তান। সিন্ধু জল চুক্তি বাতিল করবেন না কাতর আর্জি জানিয়ে ভারতকে আরো একবার চিঠি দিল পাকিস্তান। এটা অফিশিয়াল, অর্থাৎ পর 4 বার পাকিস্তান থেকে অনুরোধের চিঠি এলো। এই চিঠি এর আগে 3টে এসেছিল, এটা 4th টাইম। এর মধ্যে বিশ্ব ব্যাংকের কাছেও গিয়েছিল পাক প্রতিনিধি। সিন্ধুর জল নিয়ে ভারতের ওপর যদি একটু চাপ তৈরি করা যায়, তাতে যে কাজ হয়নি বুঝতেই পারছেন, নইলে এই চিঠি ভারতকে তারা কেন দিত? না হলে কাকুতি মিনতি করে ফের সিন্ধু জলের জন্য তারা ভারতকে কেন চিঠি দিতে যাবে বলুন তো? বিশ্ব ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে তাদের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি হলেও মধ্যস্থতা করার দায় বিশ্ব ব্যাংকের নেই, অর্থাৎ তারা দায় নেবে না। বিশ্ব ব্যাংক নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দিতে পারে, নিজেরা মধ্যস্থতা করতে পারে না। অর্থাৎ ভারত চুক্তি বাতিল করলে বিশ্ব ব্যাংকের তাতে কিছু বলার থাকতে পারে না। নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলার উস্কানির পরিণতি কি হতে পারে পাকিস্তান সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন তো রুখা সুখা, এখন তো গ্রীষ্মকাল, ফলে আরো বেশি করে বুঝতে পারছে আজ তারা জল পাচ্ছে না, কাল ফসল পাবে না। অপারেশন সিঁদুরের এফেক্ট, ওই যে বলছিলাম না যে অপারেশন সিঁদুরের মাল্টিপল এফেক্ট, শুধু কতগুলো বোমার মিসাইল নয়। সূত্রের খবর গত এপ্রিল থেকে এখনো পর্যন্ত মোট 4টে চিঠি নয়াদিল্লিকে লিখেছে পাকিস্তান। ভারতের জলশক্তি মন্ত্রককে চিঠিগুলি লিখেছে পাকিস্তানের জলসম্পদ সচিব সৈয়দ আলী মুর্তজা। সিন্ধুর জল নিয়ে ভারতের অবস্থান প্রধানমন্ত্রী ঘোষণা করেই দিয়েছেন। কি বলেছিলেন তিনি? পাকিস্তান নিশ্চয়ই সেটা বলেনি যে জল আর রক্তের ধারা একসঙ্গে বইতে পারে না। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकता। ফলে প্রবল চাপে পড়ে ভারতের সঙ্গে এখন সুরসুর করে সন্ধির পথ খুঁজে বেড়াচ্ছে পাকিস্তান। এর আগে তারা পুতিনকেও চিঠি দিয়েছিল যে প্লিজ ভারতকে রাজি করান, যদি আমাদের সঙ্গে আলোচনায় বসে। নিরপেক্ষ মধ্যস্থতায় তারা রাজি আছে, কিন্তু এই যে থার্ড পার্টি মধ্যস্থতা, এই লাইন থেকে ওরা সরছে না। এজন্য তৃতীয় পক্ষের মধ্যস্থতা চাইছেন পাক প্রধানমন্ত্রী। যেটা বলছিলাম, ট্রাম্পের কাছে গিয়ে কিছুই হয়নি, এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছেও তারা গেছে, চিঠি দিয়েছে। ভারতের সঙ্গে আলোচনায় বসতে পুতিনের পায়ে পড়লেন পাক প্রধানমন্ত্রী। ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাই, সাহায্য করুন। রাশিয়ার প্রেসিডেন্টকে চিঠি লিখে আর্জি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত কিন্তু জানিয়ে দিয়েছে কথা হলে হবে শুধু পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েই এবং সন্ত্রাসবাদ নিয়ে। অবশ্যই শরীফ কি সেই আলোচনায় রাজি হবেন? এগুলো তো সিঁদুরের আন্তর্জাতিক এফেক্ট। এবার আসি সিঁদুরের দেশি এফেক্ট বা দেশি এফেক্ট কোথায়, অর্থাৎ আমাদের দেশের অভ্যন্তরে সিঁদুর নিয়ে কি চলছে। সিঁদুর এফেক্ট দেশের মাটিতেও চলছে, ভীষণভাবে চলছে। রাজনৈতিক এফেক্ট, के पहलगाम में आतंकवादियों ने जो कुछ किया, क्या मोदी चुप बैठ सकता है? पाकिस्तान एक बात भूल गया, अब मोदी यहाँ सीना तान कर खड़ा है और सिंदूर नारी शक्ति का प्रतीक है। নামটা ওনারা দিয়েছিলেন, অপারেশন সিন্দুর নামটা দিয়েছিলেন পলিটিক্যালি এটাকে ক্যাচ করবার জন্য। जब कोई हमारी बहनों के सिंदूर को मिटाएगा, आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। कहिए जो हमारा सिंदूर ले लिया, जो बहनों को और जंगी को आज तक आप पकड़ाया, इतना बड़ा नेता है। अब अमेरिका बोलने से 1 सेकंड में चुप हो जाता है। वो कर दिखाया जो दुनिया ने पिछले कई दशकों से नहीं देखा। एंड आवर बॉस
You have the real asset. You are not. You are the cassette. मोदी का दिमाग ठंडा है, ठंडा रहता है, लेकिन मोदी का लहू गर्म होता है। और अब तो मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতে, দ্বিতীয়বার বললেন পাহারাদার, এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। और देश के दुश्मनों ने भी देख लिया, जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। উনি সিঁদুর বেচে বেড়াচ্ছেন, হাজবেন্ডরা বউদের সিঁদুর পরায়, এটা ওনার জানা উচিত। মহিলাদের সম্মান দিতে শিখুন, আর বেশি আমাকে বলাবেন না। দেখুন, ধরা বাঁধা নির্দিষ্ট সময়ে যদি বঙ্গে বিধানসভা নির্বাচন হয়, তাহলে সেই ভোট ফেস করতে আমাদের এখনো ওই 10 মাস মতো বাকি। সিঁদুর এখন রাজনৈতিক লড়াইয়ের এজেন্ডায়। তৃণমূলের লাইন কি হবে সেটা তৃণমূল সুপ্রিমো নিজেই স্থির করে দিয়েছেন। তুমি বলছো আমি পাহারাদার, এমন তুমি পাহারাদার যে পাকিস্তান থেকে এসে টেররিস্টরা এসে গুলি করে মেরে দিয়ে গেল। আমাদের দেশের যে আভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক আছে, তাদের কাছে খবর ছিল না কেন যে এইভাবে সন্ত্রাসবাদীরা দেশের ভিতরে ঢুকে এসে মানুষকে হত্যা করছে? জানতে চাই যে সেই যে সন্ত্রাসবাদীরা যারা ঢুকেছিল, আজ অবধি তাদের একজনও কিন্তু গ্রেপ্তার হননি। আরে পাকিস্তান টেররিস্ট একটা দেশ, এ তো আমি 25 বছর ধরে আমরা জানি, নতুন করে তো উনি বললে আমি তো শিখবো না। উনি তো একদম ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ। যে একটা প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী থাকার সময় বাইরের দেশ থেকে এসে আমাদের দেশের 26 জনকে গুলি করে মেরে দিয়ে চলে যায়, তো ব্যর্থ প্রধানমন্ত্রী। সিঁদুরের বাটি নিয়ে না ঘুরে নতুন করে যেন সেই সন্ত্রাসবাদ ভারতবর্ষের জমিতে কোনো ক্ষতি করতে না পারে, এটা কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিশেষভাবে দেখা উচিত। গায়ে মানে না আপনি মোড়ল, ভারতবর্ষের সেনাবাহিনী তারা তাদের জীবন দিয়ে, তাদের সামর্থ্য দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো বড় কিছু নেই, বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছে। हम घूस के मारा है। अरे घूस के मारा है, पहले तो घूस के मार दिया, तब तुम क्या कर रहे थे? हम लोग घूस के 3-3 बार मारा है। ये কোনো যুক্তি হলো? তার আগে যে ঘুষকে মারকে চলে গেছে, একটা হিম্মত নেই একটা টেররিস্ট কাজ পর্যন্ত ধরার জন্য। 90 রান করে কেউ নিজেকে উইথড্র করে না। সেঞ্চুরি আসছে সামনে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, অপেক্ষা করছে পাকিস্তানকে তুলোধরা করে দেবে। আমরা তো তাই চাইছিলাম, আমরা তো সবাই মিলে বলছি মারো আগে পাকিস্তানকে, মারো। 90 রান হয়ে গেছে, সেঞ্চুরি বাকি আর 10 রান। আমি আর খেলবো না বলে উঠে চলে এলেন। কেউ করে দেশাত্মবোধটাকে এক্সপ্লয়েট করতে চাইছে কাপুরুষের মতো, সেটা অন্যায়। ভারতের সম্মান রক্ষা করেছে আমাদের ভারতের সেনাবাহিনী। হ্যাঁ, অবশ্যই আমরা এটাই মানি, সমস্ত ক্রেডিট শুড গোস টু আমাদের ইউনিয়ন ফোর্সেস। কিন্তু মোদিজি শুধু একটা কাজই করেছেন, মোদিজি বলেছেন হাতটা ছেড়ে দিই, হাতটা খুলে দিই। যেটা আগে হাতটা বাঁধা থাকতো যখন ইউপিএ 1 ইউপিএ 2 যখন থাকতো, যার অংশ ফিরাদ হাকিম সাহেব ছিলেন ইউপিএ 1-এর, তখন হাতটা এবার বাঁধা থাকতো। তার ফলে মেরে গেলেও কি হতো, করেই নিন্দার বাইরে কিছু আর বেরোতো না আর কি। তারপরে যখন মোদি সাহেব আসার পর কি হয়েছে, হাতটা খুলে দেন উনি। আমরা তো সবাই মিলে স্পেশাল সেশন চেয়েছি, স্পেশাল সেশনটা করুক না, আর অপোজিশনকে বলতে দিক। শুধু উনি 3 ঘন্টা বলবেন তা না, তাহলে যখন শুনবেন না তখন আমরা অপারেশন মোদি করে দেবো পার্লামেন্টের মধ্যে। উনি করুক। সামান্য আম পেড়েছে বলে 14 বছরের এক নাবালককে পেরেক গোঁজা কাঠ দিয়ে বেধড়ক মার, নৃশংসতার আর এক নজির। হুগলির কোন্নগরে চাঞ্চল্য, আহত নাবালকের চোখে গুরুতর আঘাত, চোখের মণি ঠিকরে বেরিয়ে এসেছে বাইরে। কলকাতা মেডিকেলে পাঠানো হয়েছে, থানায় অভিযোগ দায়ের। যদিও অভিযুক্ত বাড়ির মালিকের দাবি মারধর করা হয়নি। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় গালিগালাজ, অনুব্রতকে গ্রেফতারের দাবিতে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির বিক্ষোভ মিছিল। অনুব্রতর ছবিতে জুতোর মালা পরিয়ে মিছিল আন্দোলনকারীদের। জিটি রোডের 55 তলা মোড়ে অবরোধ, পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
দীঘার জগন্নাথ ধামে স্নান যাত্রার প্রস্তুতি। 27শে জুন রথ, এবছরই প্রথম দীঘায় রথযাত্রা। তৈরি হয়ে গিয়েছে 3টি রথই। রথযাত্রার দিনই আত্মপ্রকাশ। 11ই জুন স্নানযাত্রা। স্নানযাত্রার আগে TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ দীঘার রথের ছবি। ডুয়ার্সের ট্যুরিস্ট গার্ড 2 পাকিস্তানি কুকুর, তবে পাহারাদার হিসেবে পর্যটকদের ভারী প্রিয় তোবো মালঙ্গি। জলদাপাড়ার জঙ্গল লাগোয়া রিসর্টে রাতে প্রায় ঢুকে পড়ে হাতি, গন্ডার, এমনকি হানা দেয় চিতাবাঘও। পর্যটকদের নিরাপত্তায় রাজস্থান থেকে 2টি কুকুরকে কিনে এনেছেন রিসর্টের মালিক। ওরা থাকায় নিরাপদ বোধ করেন পর্যটকরাও। কেদারনাথের কাছে প্রাইভেট চপারের ক্র্যাশ ল্যান্ডিং, 1 মাসে এই নিয়ে 4 বার। তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। DGC এর তরফে জানানো হয়েছে, চপারটি উঠতে শুরু করার পরেই চালক টের পান কন্ট্রোল প্যানেলে কোনো গন্ডগোল রয়েছে। দ্রুত বারাসু হেলিপ্যাড সংলগ্ন রাস্তাতেই চপারের ক্র্যাশ ল্যান্ডিং। MDH চানা মশলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।